হচ্ছে র্যামের আজকে সৃজনশীল 3 নম্বর প্রবলেমটা আমরা সলভ করব। চলো দেখি কি আছে আমাদের অঙ্কের মধ্যে। প্রথম প্রশ্ন হচ্ছে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, যেটা অলরেডি আমি তোমাদেরকে 2 নম্বর অঙ্কের ক নম্বরে দেখাইছি। এটা তুমি নিজে নিজে তুমি সলভ করবে, এটা ক নাম্বারটা। আসো, ক নাম্বার সমন্বিত ক্রয় সলভ করার জন্য কি করতে হবে? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়গুলোকে যোগ করতে হবে বিয়োগ সমাপনী মজুত পণ্য। তবে ক্রয়ের সাথে মাঝে মধ্যে কিছু জিনিস বিয়োগ যায়, সেটা হচ্ছে বই ফেরত এবং পণ্য উত্তোলন। যদি র্যামিলে থাকে তাহলে ক্রয়ের থেকে বই ফেরত এবং হচ্ছে পণ্য উত্তোলনটা তোমাকে বিয়োগ করতে হবে। গেল আমাদের ক নাম্বারটা। খ নাম্বার সামিয়া এন্টারপ্রাইজের র্যাম প্রস্তুত করো। এটাও তোমাদেরকে আমি করাইছি, সামিয়া এন্টারপ্রাইজের র্যাম লিখার সত্য, শুধু ঘ নাম্বারটা করায় নাই। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকগুলো কিন্তু সবসময় একরকম থাকে না, তাই তোমাদেরকে অঙ্কগুলা করানো লাগে। চলো দেখি আমরা ক নম্বর অঙ্কটাই আমরা দেখি, প্রথম থেকে দেখি আমরা। যেহেতু উদ্দীপক একরকম না, দেখি এখানে ভিন্ন কিছু আছে কিনা। আমাদের কি হবে? বিবরণ, তারপরে বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। বিবরণ, বিস্তারিত টাকা এবং হচ্ছে তোমার মোট টাকা। আচ্ছা দেখি আমরা এই অঙ্কের মধ্যে যদি আমরা দেখি, আমাদের অঙ্কে তোমার কত আমাদের অঙ্কটা আমাদের। আচ্ছা, প্রারম্ভিক উৎপন্ন হচ্ছে 50,000 টাকা। শুরুতেই দিয়ে দিয়েছে আমাদেরকে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা? প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমাদের 50,000 টাকা। ওকে ফাইন। তারপর আমরা দেখবো হচ্ছে ক্রয়। আমাদের ক্রয় হচ্ছে 2,50,000 টাকা, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব হচ্ছে আমাদের 2,50,000 টাকা। তারপরে আমরা দেখবো হচ্ছে ক্রয়ের সাথে কোনো কিছু যোগ বিয়োগ যাবে কিনা। এখানে ফেরত বলতে কোনো কিছুই নেই, ডিরেক্ট লেখা আছে সমাপনী মজুদ পণ্য 17,000 টাকা। পরের পেজে প্রশ্নের কিছু অংশ আছে, মূলধন, উত্তোলন, প্রাপ্তবার্তা, তার মানে এখানে আর কিছুই নাই। তাহলে আমরা দেখবো হচ্ছে ডিরেক্ট আমরা এখান থেকে সমাপনী মজুদ পণ্য। তবে এইটার একটা নাম আছে, নাম হচ্ছে নিট ক্রয়। এই 50-এর সাথে 2,50,000 টাকা যোগ করলে টাকা দাঁড়াচ্ছে কত লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। এখান থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য কত টাকা? সমাপনী মজুদ পণ্য লেখা আছে 17,000 টাকা। 17,000 টাকা বিয়োগ করলে 3 লক্ষ থেকে 17,000 টাকা বিয়োগ করলে থাকবে হচ্ছে তোমার 2,83,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়। চলো আমি এটা তোমাদের দেখাই দিলাম। এবার চলো আমাদের খ নম্বর অঙ্ক। উপবর্ধিত তথ্য হতে যে তোমাদের কি করতে হবে? র্যামিল প্রস্তুত করতে হবে। চলো আমরা র্যামিলটা করবো। র্যামিল করার মাধ্যমে আমরা এই দেখো র্যামিল, সামিয়া এন্টারপ্রাইজের র্যামিল। চলো র্যামিলের পর তো তোমাদের জানাই আছে সবার। আমাদের খ নম্বর অঙ্ক আমরা করবো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের বিবরণের ঘর, তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। তোমরা অবশ্যই জানো এটা। বিবরণ, তারপর হচ্ছে তোমাদের খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা। এবার আমরা যদি অঙ্ক করতে যাই, প্রশ্ন নম্বর হচ্ছে আমাদের 3। আমাদের ডেবিট ক্রেডিট নিয়ম তোমরা অবশ্যই জানো। সম্পদের ব্যয়গুলো হচ্ছে ডেবিট, দায় আয় মালিকানার সত্ত্ব হচ্ছে ক্রেডিট। চলো আমরা দেখি। প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে আমরা প্রথমেই লিখবো বিসমিল্লাহ করে কি লিখবো? প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমাদের কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, ডেবিট কেন ডেবিট হয়েছে? এটা ব্যয় হিসাব, সেজন্য ডেবিট হয়েছে। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কি? ব্যাংক ঋণ অবশ্যই দায় হিসাব, দায় হইলে হবে ক্রেডিট। ক্রেডিট দিকে আমরা লিখবো হচ্ছে 80,000 টাকা মেবি। তারপর হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় কি হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় কোথায় লিখবো? ব্যয় হলে হচ্ছে ডেবিট 2,50,000 টাকা। তারপর হচ্ছে বিক্রয়। বিক্রয় কি হিসাব? বিক্রয় হচ্ছে আয় হিসাব। আয় কোন দিকে যাবে? আয় হচ্ছে ক্রেডিট দিকে। টাকার পরিমাণ হচ্ছে 4,60,000 টাকা। তারপরে হচ্ছে দেনাদার। দেনাদার কি? দেনাদার হচ্ছে সম্পদ। সম্পদ কোন দিকে যাবে? সম্পদ হচ্ছে মূলত ডেবিট। সম্পদ ডেবিট 2,40,000 টাকা। 2,40,000 টাকা একটা শূন্য হবে। তারপর আসো পাওনাদার। পাওনাদার কি হিসাব? পাওনাদার হচ্ছে দায় হিসাব। পাওনাদার কি হিসাব? দায়। দায় কোন দিকে যাবে? দায় হচ্ছে ক্রেডিট দিকে, 1,15,000 টাকা। তারপর আসো ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল কি? ভবিষ্যৎ তহবিল কি? ভবিষ্যৎ তহবিল হচ্ছে গিয়ে আমাদের জন্য এটা দায়। আমরা ভবিষ্যতের তহবিলের জন্য এটা টাকাটা জমা রাখলাম, সেজন্য আমাদের জন্য দায়। আচ্ছা, ভবিষ্যৎ তহবিল যদি দায় হয়, দায়ের ঘরে কত টাকা লিখবো? না, ভবিষ্যৎ তহবিলের টাকা হচ্ছে আমাদের 30,000 টাকা আমরা দায়ের ঘরে লিখবো, কারণ এই টাকাটা আমরা ভবিষ্যতের জন্য জমা রাখতেছি। ভবিষ্যতের কোনো বিপদের জন্য টাকা জমা রাখে, সেটা আসলে দায় হবে। তারপরে আসে হচ্ছে আয়কর। আয়কর কি? আয়কর হচ্ছে মূলত
এটাকে আমরা সাধারণত উত্তোলনের সাথে তুলনা করি। আয়কর সাধারণত মালিকানা সত্ত্ব, লেখার কথা হচ্ছে ক্রেডিট দিকে, কিন্তু আমরা লিখবো হচ্ছে ডেবিট দিকে। কেন লিখবো? কারণ আয়কর, উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, তিনটা এন্ট্রি বললাম, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, উত্তোলন, এই তিনটা সবসময় মূলধন থেকে বিয়োগ করতে হয়। বাট রেয়ামিলের ক্ষেত্রে তুমি চাইলেও কিন্তু বিয়োগ করতে পারবে না। এই জন্য তুমি কি করবা? বুদ্ধি করে ডেবিট দিকে লিখবা, কারণ মূলধন থাকবে ক্রেডিট দিকে, আর এগুলো যখন ডেবিট দিকে থাকবে তখন এটা অটোমেটিকলি বিয়োগ হয়ে যাবে। তার মানে এই তিনটা কখনোই তুমি ক্রেডিট দিকে লিখতে পারবে না। আয়কর আমরা লিখলাম হচ্ছে ডেবিট দিকে লিখলাম। তারপর সমাপনী উৎপন্ন 1,70,000 রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না। তারপর হচ্ছে দালান কোঠা। দালান কোঠা কত? দালান কোঠা হচ্ছে 3 লাখ টাকা। দালান কোঠা সম্পদ, অবশ্যই সম্পদ, কারণ এটা হচ্ছে আমাদের সম্পদ। মূলধন, মূলধন কি? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কোন দিকে বসবে? মালিকানা সত্ত্ব বসবে হচ্ছে ক্রেডিট দিকে বসবে। তারপর উত্তোলন, উত্তোলন কি? উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব। বাট তুমি লিখতে পারবে না, কোথায় লিখতে পারবে না? ক্রেডিট দিকে লিখতে পারবে না। লিখলে সেটা মূলধনের সাথে যোগ হয়ে যাবে, বাট যোগের কোনো সুযোগ নাই, এটা বিয়োগ করতে হয় মূলধন থেকে, তাই আমরা ডেবিট দিকে লিখলাম। প্রাপ্ত ভারটা, যে কোনো এন্ট্রির সামনে যদি প্রাপ্ত কথাটা লেখা থাকে, প্রাপ্ত কথা লেখা থাকে, সেটা হচ্ছে আমাদের জন্য আয় হিসাব। আয় হলে কোন দিকে হবে? আয় হলে হচ্ছে ক্রেডিট দিকে। 5,000 কত টাকা? 500 টাকা। এরপর অগ্রিম বেতন। অগ্রিম বেতন, অগ্রিম বেতন কি? অগ্রিম বেতন হচ্ছে আমাদের জন্য সম্পদ। বেতন হচ্ছে ব্যয়। কোনো ব্যয় যদি তুমি অগ্রিম করো, তার মানে তোমার টাকাটা তার কাছে জমা থাকবে। তোমার টাকা জমা থাকবে, সেটা তোমার জন্য সম্পদ, আর সম্পদ হইলে হচ্ছে আমাদের জন্য ডেবিট। চলো, আমাদের কিন্তু কাজ শেষ। এবার আমরা কি করবো? আমরা যোগ বিয়োগ করবো, দেখি আমাদের অঙ্ক মিলে কিনা। আমরা দেখি, প্রথমে হচ্ছে আমাদের এখানে 50,000 টাকা, তারপর হচ্ছে 2,50,000 টাকা। প্রথমে 50,000, তারপরে 2,50,000 টাকা, তারপরে হচ্ছে 2,40,000 টাকা, তারপরে হচ্ছে 10,500 টাকা, তারপরে 3 লক্ষ টাকা, তারপর হচ্ছে 13,000, হ্যাঁ 13,000 টাকা, তারপর হচ্ছে 7,000 টাকা, 8,70,500 টাকা। আচ্ছা, এইদিকে দেখি আমরা, এদিকে হচ্ছে আমাদের 80,000 টাকা, 4,60,000 টাকা, তারপর হচ্ছে 1,15,000 টাকা, তারপরে 30,000 টাকা, তারপরে 1,80,000 টাকা, 5,000, তারপর হচ্ছে 500 টাকা। মিলে গেছে 8,70,500 টাকা। আমরা মনে হয় এটা আমাদের 3 নম্বর অঙ্ক চলে। 3 নম্বর অঙ্কের মধ্যে এসে আমরা অঙ্কটা মিলাতে পারলাম, সেটা হচ্ছে 8 লক্ষ, তারপরে কত? 8,70,500 টাকা। 8,70,500 টাকা, 8,70,500 টাকা। শেষ আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখবো হচ্ছে সামিয়া এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্ব নির্ণয় করো। চলো, মালিকানা সত্ত্ব বের করবো। তো মালিকানা সত্ত্ব বের করার সূত্র কি? মালিকানা সত্ত্ব বের করার সূত্র হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তার মানে মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বিয়োগ করবো, উত্তোলনগুলো বিয়োগ করলে অঙ্ক হয়ে যাবে। চলো আমরা দেখি এই অঙ্কের মধ্যে আমাদের কাছে কে কে আছে। যেহেতু এটা পরিমাণের ঘর, তাহলে আমরা পরিমাণের হিসাব করে লিখলাম। আচ্ছা, আসলে এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্ক, মালিকানা সত্ত্ব বের করো। প্রথমেই তো লিখতে হবে বিসমিল্লাহ পরে মূলধন লিখতে হবে। এই অঙ্কের মূলধন হচ্ছে কত টাকা? এই অঙ্কের মূলধন হচ্ছে 1,80,000 টাকা। এটার সাথে তুমি কি করবা? প্লাস কি সমূহ? আয় সমূহ তুমি প্লাস করবা, আর ব্যয়গুলো তুমি কি করবা? ব্যয় সমূহ তুমি বিয়োগ করবা, আর হচ্ছে কি কারে বিয়োগ করবা? উত্তোলনগুলো বিয়োগ করবা। চলো, আমি এটা আন্ডারলাইন দিলাম। আচ্ছা, উত্তোলনের পরে লিখি আমরা। চলো, আয়গুলো আছে কিনা আমরা অঙ্ক প্রথম দিকে পড়ি, যা পাবো তা লিখবো। যেমন হচ্ছে ক্রয় হিসাব। এখানে একটা কথা আছে আমাদের এই অঙ্কের মধ্যে, মজার একটা বিষয় হচ্ছে আমরা ক নম্বরে কিন্তু তথ্যতে সমন্বিত ক্রয়ের পরিমাণ, সমন্বিত যে ক্রয়টা কিন্তু ব্যয় হিসাব, সমন্বিত ক্রয়ের যে অ্যামাউন্টটা, এটাই মূলত আমাদের ব্যয় হিসাবের মধ্যে অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সমন্বিত, এটা ব্যয় হিসাব। এটা কত টাকা পাইছিলাম আমরা সমন্বিত ক্রয়? মেবি 2,87,000 টাকা, 83,000 টাকা পাইছিলাম। 2,83,000 টাকা পাইছিলাম আমরা সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় যদি কোনো অঙ্কের মধ্যে থাকে, মূল মালিকানা সত্ত্ব বের করার সময় ওই টাকাটা তুমি এখানে লিখে দিবা। আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের দেনাদার আসবে না, পাওনাদার ভবিষ্যৎ হবে আয়কর। হ্যাঁ, আয়কর হচ্ছে উত্তোলন। তার মানে এই যে উত্তোলনের কথা বললাম আমি, এই উত্তোলনের মধ্যে তোমার কি আসবে? উত্তোলনের মধ্যে আসবে হচ্ছে আয়কর, এবং এইটা কি হবে? এটা হবে বিয়োগ। এটা হবে বিয়োগ। আয়কর হচ্ছে কত টাকা? আয়কর হচ্ছে 10,500 টাকা। তারপরে আসা হচ্ছে পরবর্তী পেজে আমরা বেতন, মূলধন আছে, উত্তোলন। উত্তোলন তো এখানে আসবেই, তাহলে উত্তোলন আমরা লিখবো
উত্তোলন হচ্ছে কত টাকা? উত্তোলন হচ্ছে 13,000 টাকা, 13,000 টাকা। তারপর আমরা দেখি এখানে প্রাপ্ত ভারটা এখানে আসবে। প্রাপ্ত ভারটা কত টাকা? প্রাপ্ত ভারটা হচ্ছে 5,500 টাকা। অগ্রিম বেতনটা আসবে না, আগের পেজে কিছু বাকি আছে এখানে দেখি আমরা। আগের পেজে হচ্ছে আমাদের হিসাব হচ্ছে বিক্রয়, হ্যাঁ বিক্রয় আসবে। বিক্রয় হচ্ছে আমাদের জন্য কি আয় হিসাব, তাহলে আমরা বিক্রয়টা এখানে কি করব? বিক্রয়টা আমরা প্লাস করব। বিক্রয় হচ্ছে 4,60,000 টাকা। এই হচ্ছে টোটাল আমার। দেখো আয়গুলো যোগ করলাম, ব্যয়গুলো বিয়োগ আকারে লিখলাম, উত্তোলনগুলো বিয়োগ। তো বিয়োগ আকারে লিখলে ব্র্যাকেট দিতে হবে আমাদের এখানে। চলো আমরা ক্যালকুলেটর চালাই, দেখি আমাদের রেজাল্ট কি বের হচ্ছে। আমরা দেখি আমাদের অঙ্ক হচ্ছে প্রথমে হচ্ছে 1,80,000 টাকা, তারপর হচ্ছে প্লাস 5,000 কত 500 টাকা, তারপর হচ্ছে 4,60,000 টাকা। এটা হচ্ছে প্লাস করলাম, এগুলো হচ্ছে মাইনাস হচ্ছে 2,83,000 টাকা, তারপর হচ্ছে মাইনাস 10,500 টাকা, তারপরে মাইনাস হচ্ছে 13,000 টাকা। করলে আনসার 3,39,000 টাকা। 3,39,000 টাকা হচ্ছে 3,39,000 টাকা। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের মালিকানা সত্ত্ব বের করার জন্য মালিকানা সত্ত্ব বের করার সূত্রকে মূলধন আয়গুলা যোগ করবা, ব্যয়গুলা বিয়োগ করবা, উত্তোলনগুলা বিয়োগ করবা। আর এখানে ব্যয় বলতে সমন্বিত ক্রয় থাকলে ওইটাই তুমি এখানে এসে লিখে দিবা। সমন্বিত ক্রয় না থাকলে অন্যান্য যে ব্যয়গুলো থাকবে সেগুলো তুমি বিয়োগ করবা। আশা করি মালিকানা সত্ত্বর অঙ্কটা তুমি বুঝতে পারছো।